পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সেই যুদ্ধ প্রায় 4 সপ্তাহে পড়তে চলেছে। অশান্ত বিশ্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ গভীর উদ্বেগের এক কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও যুদ্ধ চলমান। দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে। আজ কথা বলবো যুদ্ধ পরিস্থিতি, পররাষ্ট্রনীতি এবং আগামী সংকট নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি দর্শক আমাকে সময় দিয়েছেন। আজ আমার সঙ্গে রয়েছেন সুলতান মাহমুদ, ডেপুটি এডিটর, দৈনিক আমার দেশ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ ভাবনায়। একই সঙ্গে রয়েছেন ডেলএইচ খান, মহা সমন্বয়ক এবং মুখপাত্র জনতার দল। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। সুলতান মাহমুদ, আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। এই মুহূর্তে বিশ্বে যুদ্ধ চলমান, কোথায় হচ্ছে সেগুলো আপনি জানেন। বর্তমান বিশ্বে আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিনা, নাকি এই যুদ্ধগুলো কেবলই মিডিয়া নির্মিত এক ধরনের আতঙ্ক সৃষ্টি, যা দেখা যাচ্ছে অতটা গভীর নয়? আসলে সংকটটা কোথায়? ধন্যবাদ। প্রথমে একটু আপনাকে সংশোধনের জায়গায় নিয়ে যেতে চাই, যেটি আপনি যদিও বলেছেন বিভিন্ন জনের কারণে এটি যে মিডিয়া সৃষ্ট কিনা, তো সেই জায়গা থেকে বলবো যে মিডিয়া যখন যেটা যেখানে যেভাবে ঘটে সেটিকে সেভাবে তুলে ধরবার কাজই হলো মিডিয়ার। তো এবং সেখানে কেউ কেউ যে একেবারে অতিরঞ্জন করে না সেটি বলবো না, তবে বাস্তবতার নিরিখে অধিকাংশ মিডিয়া যারা বাস্তবতার সাথে চলে বা সত্যকে তুলে ধরতে চায়, তারা সেই মিডিয়াগুলো কিন্তু কখনো সত্যের অপলাপটা করতে চায় না। কারণ এটি করে মিডিয়ার খুব একটি সেখান থেকে আত্মতৃপ্তির ঢেকুর গেলবার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। তো আমি আলোচনায় আপনি যেটি বললেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা, আপাতত দৃষ্টিতে সেটিই মনে হচ্ছে। কারণ মনে হচ্ছে এই কারণে আপনি দেখবেন যে একের পর এক এবং গোটা বিশ্বের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো কেন যেন ক্ষয়িষ্ণু হয়ে উঠেছে এবং বৈপরীত্যপূর্ণ সম্পর্কে পরিণত হয়েছে। এবং আপনি দেখবেন যে যদি মুসলিম বিশ্বের সাথে আপনি যদি দেখেন এবং অন্য ধর্মকে দিয়ে যদি মুসলিম ধর্মের সাথে আপনি এই যুদ্ধের জায়গাটি কিন্তু প্রকট হচ্ছে ক্রমে, এবং সেটি লাগিয়ে দিচ্ছে কিন্তু পশ্চিমা বা নন ইসলামিক গ্রুপ যারা, তারা কিন্তু ইসলামিক রাষ্ট্রগুলোর মধ্যেও একটি কেওয়াস তৈরি করে দিচ্ছে। আজকে যে যুদ্ধ আমরা চলছে তার মধ্যপ্রাচ্যে আপনি দেখেন আজকে কেন অ্যাটাকটা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যারা বন্ধু, যারা তাদের সেখানটাতে আসন গেড়ে বসেছে, সেখান থেকে যখন এরা হামলাটা চলছে, তখন তারা দেখছে যে তুমি তোমার ভূমি ব্যবহার করে যখন আমাকে অ্যাটাক করছো, তাহলে তোমাকে আমিও ছেড়ে দেব না, এবং ছেড়ে দিচ্ছে না কিন্তু। এবং এর পরিণতি হচ্ছে কি? পরিণতিটা হচ্ছে আপনি মধ্যপ্রাচ্যে দেখেন কি পরিমাণ আতঙ্কটা তৈরি হয়েছে। এবং তার আপনি যদি মোটা দাগে বলেন, আমি আমার দেশের কথাই যদি বলি, সেই ক্ষতিটা কিন্তু মোটা দাগে এসে আমাদের উপরে খুব বড়োভাবে প্রভাব ফেলছে। আপনি আমাদের অর্থনীতি বলেন, আপনি আমার রপ্তানি বাণিজ্য বলেন, আপনি আমার আমদানি বাণিজ্য বলেন, আপনি আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট বলেন, যেটিকে আমরা জনশক্তি রপ্তানি বলি, আপনি আমার রেমিটেন্স ফ্লো বলেন, এই ইচ অ্যান্ড এভরি কর্নার থেকে কিন্তু আমি আটকে যাচ্ছি। আজকে জ্বালানি তেলের যে সংকট, আমার এই জ্বালানি তেলের যে সংকটের সূচনা হয়েছে মাত্র আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে, তাতেই যে ত্রাহি অবস্থা, এটি যদি কন্টিনিউ করে আর কিছুদিন, তাহলে বাংলাদেশের যে মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু খুব বড় দুশ্চিন্তার বিষয় হয়ে সামনে আসবে। তো সেই প্রেক্ষাপটে বলবো যে দেখেন আজকে আপনি যেটি বলছিলেন যে একের পর এক হামলা, পাল্টাপাল্টি হামলা হচ্ছে। কিন্তু ইরান, যেহেতু আমি যেটি বলে থাকি সাধারণত, মার্কিন প্রেসিডেন্ট সে শুরুতেই কিন্তু এসে একটি জায়গায় এসে বলল যে সে ইতি টেনেছে, মুখে বলল ইতি টেনেছে, আসলে কি ইতি টেনেছে? টানেনি তো। সে একটির পর একটি কিন্তু আক্রমণ করেই যাচ্ছে। ইসরায়েল যেটি করছে, লাভটা কিন্তু এই যে যুদ্ধের মূল লাভটা কিন্তু গিয়ে যোগ হচ্ছে রাশিয়াতে, রাশিয়ার ঘরে গিয়ে লাভটা যোগ হচ্ছে, আর ক্ষতিটা কিন্তু গোটা বিশ্ব এর একটি পেনাল্টির জায়গায় চলে যাচ্ছে। তো সেখান থেকে আমি যদি সংক্ষেপে এইটুকু বলি যে বিশ্ব একটি উত্তাল অবস্থার মধ্যে আছে। কখন কোন দিকে কার সাথে কখন লেগে যায়, আপনি চীন একটি
বলতে পারেন যে প্রস্তুতিমূলক অবস্থার মধ্যে আছে, যে কোনো হামলা মোকাবেলায় চীন নিজেকে সেইভাবে প্রস্তুত করেছে। তো চীনের যখন এই অবস্থা, রাশিয়ার এই অবস্থা, মধ্যপ্রাচ্যের এই অবস্থা, ইরাক ইরানের অবস্থা, ফিলিস্তিনের ওই অবস্থা, ফিলিস্তিন তো একেবারে শেষ। তো এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের জায়গা থেকে একটু শক্ত অবস্থান এবং সতর্ক অবস্থান রাখার দরকার। এবং আমরা যাদেরকে বলে থাকি যে বিশ্ব মোড়ল যাদেরকে বলে থাকি, সেই মোড়লদের মধ্যে একটি সমঝোতা, আপনি যে কোনো প্রান্ত থেকেই বলেন, যে কর্নার থেকেই বলেন না কেন, সেটি যদি না হয়, এবং প্রত্যেকে কিন্তু গো ধরে বসে আছে অনড় অবস্থানে, কিন্তু প্রত্যেকে যাদের উপর হামলা করা হচ্ছে তারা কিন্তু বলছে যে আমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, আমি আর যাব কোথায়, সো আমি মরতে হলে মরবো, তবে লড়াই করেই মরবো। এমন অবস্থাতে যখন চলে যায় তখন কিন্তু এর পরিণতিটা আরও ভয়াবহ হয়ে ওঠে সারা বিশ্বের জন্য। আমরা অতীতে যেটি দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিলেন আপনি, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি এইভাবে একের পর এক, এবং যে লক্ষ্য নিয়ে একটির পর ঘোষণাও কিন্তু দেয়া হয়েছে যে এরপরে কোথায় কাকে অ্যাটাক করবে বা এরপরের লক্ষ্যবস্তু কী, তাহলে এই লক্ষ্যবস্তু একটির পর একটি যদি এরকম লক্ষ্যবস্তু ঠিক করে এবং এই যুদ্ধের যে ডামাডোল সেটি বাজানো হয়, তাহলে কিন্তু একটি সময় এসে আপনার কথাই হয়তো বা সত্যি হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো দরজায় কড়া নাড়ছে। ডেলিজ খান, তাহলে কি বলা যায় যে আগামীর বিশ্বের যে দিনগুলো মানবজাতির জন্য বা বিশ্বে যারা বসবাস করে সেই মানুষের জন্য হুমকি কিনা? আমি তো দেখছি ইউক্রেন রাশিয়া মধ্যপ্রাচ্যের সংকটগুলো আপনি দেখছেন, ইউক্রেন রাশিয়া থেকে মধ্যপ্রাচ্য, এই সংকটগুলো কি আলাদা নাকি একে অপরের সঙ্গে পরিপূরক, নাকি সংযুক্ত? যে বৈশ্বিক বড় যে শক্তিগুলো আছে তাদের শক্তির খেলা? ধন্যবাদ। দেখেন, প্রথমেই যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যদি কনসিডার করেন, রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধ চলছে, এদিকে আফগানিস্তান পাকিস্তান একটা যুদ্ধ চলছে, এবং মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে। এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা আছে, এই যুদ্ধটা বেশ এলেবেলে একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। আজ থেকে ধরেন 10 বছর আগেও গাজায় যে অ্যাট্রোসিটি ইসরায়েল চালাতো, এটা ধরেন মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে, ইভেন সামটাইম মিডিয়া ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বেশ আটকে রাখা হতো। আপনি খুব একটা সংবাদ বাইরে পেতেন না। এখন তথ্য প্রযুক্তির যে মানে সুবিধাগুলো আমরা পাচ্ছি, তাতে ইন্টারনেট বেসড বিভিন্ন ধরনের চ্যানেলের কারণে নিউজ এখন অনেক বেশি মেইনস্ট্রিম মিডিয়া, যেটাকে মেইনলি কন্ট্রোল করে মিডিয়া মোগলরা, মরকান থেকে শুরু করে যাদের কথা বলবেন, তার ছাড়াও অল্টারনেটিভ আসতেছে। যুদ্ধের ক্ষেত্রে বাস্তবতা যেটা হচ্ছে, যুদ্ধের প্রথম ক্যাজুয়ালিটি হচ্ছে সত্য। আপনি ইরানি গণমাধ্যম থেকে যে সংবাদগুলো পাবেন, এটা ইরানের তৈরি করা বয়ান। আর আপনি ইউএস এবং ইসরায়েল বেসড যে তথ্যগুলো পাবেন, ওখানে দেখবেন যে আপনি ওদের বয়ানটা ওটা থাকে। কারণ যুদ্ধক্ষেত্রে ন্যাচারালি কেউ কারো দুর্বলতা পাবলিকলি আনবে না। এই দুটোকে ক্রস ম্যাচ করে আপনি এখান থেকে সত্য বের করে নিয়ে আসা, এটি হচ্ছে অ্যানালিস্টের কাজ। এখন আপনি যে জিনিসটা বললেন যেগুলো বিচ্ছিন্ন ঘটনা কিনা, এগুলো কোনোটা বিচ্ছিন্ন না, একটা আরেকটার সাথে ইন্টার বা মিডিয়া সৃষ্টি কিনা। মিডিয়া অ্যালোন সৃষ্টি করতে পারে না, বাট আমেরিকান বেশ কিছু যুদ্ধে মিডিয়ার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা আমেরিকান মিডিয়াও স্বীকার করে যে তারা এটা না করলে অনেক যুদ্ধ হতে এড়ানো যেত। সো মিডিয়া 8-10টা মানে লাইন অফ অপারেশনের মতোই একটা অপারেশন, যেটা তারা কাজে লাগায় এবং খুব ইফেক্টিভলি কাজে লাগায়। যেমন প্রোপাগান্ডা, আপনি আজকে ইউটিউবে যান, গাজায় যে ইসরায়েলি হত্যাযজ্ঞ আছে, এটার কোনো ভিডিও আপনি খুঁজে পাবেন না। এটা কাকতালীয় না, এটা পরিকল্পিত। আপনি আজকে ফেসবুকে একটা কথা বলার চেষ্টা করেন যেটা তাদের স্বার্থবিরোধী হবে, আপনি দুদিন পরে দেখবেন যে এটা স্ট্রাইক খাবে, তারপরে দেখবেন যে ওটা ওখান থেকে রিমুভড হয়ে যায়। সো উই আর লিভিং ইন এ ওয়ার্ল্ড যেখানে মনে করেন যে এই ওয়েস্টার্ন মিডিয়ার যে ইয়েটা আছে, দুর্দান্ত প্রতাপ আছে, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। ইভেন এই যুদ্ধ চলাকালীন সময়ে আপনি দেখবেন যে ইসরায়েলি মিডিয়া অলরেডি ওয়ার টাইম মিডিয়া ব্ল্যাকআউট এনশিওর করছে, এবং আমেরিকান মিডিয়াও বাধ্য হচ্ছে এটা করতে। এবার আমি আসি আপনার যে অংশটাতে আসলেন, এই যুদ্ধটার ছোট্ট একটা মানে সারাংশ যদি আমি বলি, আমেরিকা ইসরায়েলি লবির প্ররোচনায়
এই যুদ্ধে এসে এবার ইসরায়েলের সাথে সংযুক্ত হলো এবং ইরানের উপর দ্বিতীয়বারের মতো আক্রমণ করলো। গত বছর 12 দিনের জন্য অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে আক্রমণ করেছিল। এই বছর এসে অপারেশন ইউএস অপারেশন যেটা আছে এপিক ফিউরি প্লাস হচ্ছে ইসরায়েলি অপারেশন রাইজিং লায়ন, দুটো একসাথে করে ওরা সম্মিলিত একটা ফোর্স হিসেবে ইরানের উপর আক্রমণ করলো। এই আক্রমণে আমেরিকার সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমেরিকা তার দেশের কংগ্রেসের পারমিশন ছাড়া এই আক্রমণটা শুরু করেছিল। ঠিক আছে, এখন এই মুহূর্তে আমেরিকার জনমত যেটা বলা হয়, মানে পাবলিক বাবলে যেটা আছে সেটা হচ্ছে 90% আমেরিকান এই যুদ্ধটা পছন্দ করছে না, বাট ট্রু জরিপে যেটা আসতেছে ইটস অ্যারাউন্ড 45 to 49%। দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধে আমেরিকা যেটা ভেবেছিল যে আয়াতুল্লাহ খামেনিকে ফেলে দিলে পরে লিবিয়ার গাদ্দাফি অথবা ইরাকের সাদ্দামের মতো ইট উইল বি দ্য কেস, বাট এই যুদ্ধের ক্ষেত্রে দ্যাট ইজ নট দ্য কেস। বরং যেটা হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে ফেলে দেওয়ার পর সাথে সাথে ওদের কমান্ড 31টা সাব কমান্ডে ভাগ হয়ে গিয়ে মোজাইক ডিফেন্স যে সিস্টেমটা আছে ওটা অ্যাক্টিভেট হয়েছে। এর ফলে সমস্যাটা যেটা হয়ে গেছে বিশ্বের সেটা হচ্ছে আগে আপনি সেন্ট্রাল একজন নেতাকে পেতেন যার সাথে আপনি নেগোশিয়েট করতে পারতেন, আর যখন 31টা ছোটো ছোটো কমান্ডে ভাগ হয়ে যায় তখন তারা ইন্ডিপেন্ডেন্টলি ইউএস টার্গেট এবং ইসরায়েলি অ্যাসেট যেগুলো আছে এগুলোর উপরে কাজ করা শুরু করে। যেহেতু আমেরিকা একটা শক্তিশালী দেশ এবং আমেরিকার চেয়ে শক্তিশালী দেশ এই মুহূর্তে সামরিকভাবে বিশ্বে আর নাই, তাহলে এক আমেরিকা পরাশক্তি, তার সাথে যোগ হয়েছে ইসরায়েল, সেও আরেকটা পারমাণবিক শক্তি। তারা দুজন মিলে যখন ইরানের উপর ঝাঁপিয়ে পড়লো তখন ইরান 1979 সাল থেকে তার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা অ্যাক্টিভেট করলো। কারণ 1979 সাল থেকে ইরান জানতো যে টুডে অর টুমোরো এই যুদ্ধটা তাকে করতেই হবে আমেরিকার সাথে। সুতরাং তার সেই প্রস্তুতিটা ছিল এবং প্রস্তুতিটা মূলত অ্যাসিমেট্রি, হাইব্রিড ওয়ার এবং ওয়ার অফ অ্যাট্রিশন, এই তিনটার একটা কম্বিনেশনে এখন কাজ করছে সে যেটা করতেছে সঞ্জুর যে মানে 2500 বছর আগের দ্য আর্ট অফ ওয়ারের থিওরি আছে, সেই থিওরিতে সঞ্জু বলে গেছিল এনিমি যেখানে সবচেয়ে কম এক্সপেক্ট করে সেইখানে হিট করতে হবে। ঠিক আছে, সো ও এখন সেটাই করার চেষ্টা করছে। সে কি করছে, এই যুদ্ধটাকে সে জানে যে আটলান্টিক ক্রস করে আমেরিকায় গিয়ে অ্যাটাক করা তার পক্ষে সম্ভব না। সে যেটা করার চেষ্টা করছে এখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সৈন্য সরিয়ে ফেলার চেষ্টা করছে। এই জায়গায় এখন আপনি যদি বিবেচনায় নেওয়ার চেষ্টা করেন, আমি ইউক্রেন ওয়ারের দিকে আসলাম, সেটা হচ্ছে রাশিয়ার এই মুহূর্তে লাভ কি? রাশিয়ার লাভ হচ্ছে তার তেল এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, সুতরাং খুশিতে বাকবাকুম অবস্থা তার। আচ্ছা, গত বছর রাশিয়ার সাথে কিন্তু ইরানের একটা চুক্তি হয়েছিল, অনাক্রমণ চুক্তি। এই চুক্তিতে কিন্তু এই মুহূর্তে রাশিয়া খুব একটা আগ্রহী না। কেন আগ্রহী না? কারণ ইরানে যখন আমেরিকা অ্যাটাক করলো তখন ইউক্রেন ফ্রন্টে ন্যাটোর প্রেশারটা একটু রিলিজড হলো। এইটা রাশিয়ার খুব এক্সপেক্টেড ছিল এবং রাশিয়া চাইবে যে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ করাক, এর ভেতরে সে ইউক্রেন ইস্যুটা সলভ করে ফেলতে পারে যাতে। ঠিক আছে, চায়নার এখানে আন্ডারস্ট্যান্ডিং কি? চায়না হচ্ছে ইরানের 1 নম্বর তেলের বায়ার। চায়নার এখন গাত্রদাহের মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে ইরানের তেলটা পাচ্ছে না, এই কারণে তার কিন্তু অলরেডি জিনিসপত্রের দাম বাড়তে শুরু করছে ইন চায়না। বাট চায়নার আবার একটা মোস্ট ইন্টারেস্টিং জিনিস আছে, সে নতুন নতুন প্রযুক্তি এখন বানাচ্ছে আমেরিকার সাথে পাল্লা দিয়ে, যেটা সামরিক প্রযুক্তি। এই প্রযুক্তি টেস্ট অ্যান্ড ট্রাই করার আর কোনো জায়গা নাই। এই জন্য সে পাকিস্তানে দিয়েছিল JFC এবং PL-15 দিয়ে রাফাল ফেলে দিয়ে চেক করে দেখলো না, ইট ওয়ার্কস, চলে। একই রকমভাবে সে এবার ইরানকে বিভিন্ন ধরনের প্রযুক্তি দিচ্ছে। আপনি দেখেন বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স জাহাজ ওখানে পাঠাচ্ছে সে বাইদুর, এবং এগুলা দিয়ে সে আমেরিকান যে ব্যাপক ক্ষতি করছে, এটা কিন্তু ইন্টেলিজেন্স এবং প্রযুক্তিগত সহায়তা আসতেছে এই দুইটা দেশ থেকে। কিন্তু একই সঙ্গে অত্যন্ত ধূর্ত শিয়ালের মতো বলবো আমি জানি না এই উপমা এবং বিশেষণটা যথাযথ হলো কিনা, চীন অপেক্ষা করছে পেট্রোডলার ক্র্যাশ করার জন্য। কারণ পেট্রোডলার যখন ক্র্যাশ করবে, এই মুহূর্তে পৃথিবীর 80% তেল কেনা বেচা হয় ডলারে। সুতরাং এটা যদি 50-তে নেমে আসে তাহলে ইট উইল বি রিপ্লেস বাই ইউয়ান। সো তখন একটা প্যারালাল চলে আসবে, পেট্রোডলার, পেট্রো ইউয়ান, পেট্রো ইউরো। সো ওই যে সিনারিওটা আসতেছে, দ্যাট ইজ দ্য নেক্সট নিউ অর্ডার অথবা নিউ নর্মাল যেটা আমরা দেখতে যাচ্ছি। নতুন একটা বিশ্ব ব্যবস্থা আমরা দেখতে যাচ্ছি, যে বিশ্ব ব্যবস্থায় আপনি হয়তো আমেরিকার একক আধিপত্য অনেকটাই খর্ব দেখতে পাবেন, এবং এটাতে আসলে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। ইরান যদি প্রকারান্তে এই যুদ্ধে মোটামুটি সফল হয় যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নেওয়া হবে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই ইরানের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অনেকেই ভাবছে যে ওই জায়গায় ইরান খুব পিসফুল থাকবে। না, আরব রাষ্ট্রগুলোর যথেষ্ট কারণ আছে ইরানের সাথে খুব দহরম মহরম না থাকার জন্য। টেক দ্য কেস অফ সৌদি আরব। সৌদি আরবে একটা মাত্র প্রক্সি গ্রুপ অ্যাটাক করে এবং তাদের এগেইনস্টে সৌদি আরব যুদ্ধ করে, সেটা হচ্ছে ইয়েমেনের হুতি। এবং হুতিদেরকে নিয়মিত অস্ত্র ট্রেনিং এবং অর্থ সহায়তা দেয় ইরান। সেই কারণে বর্তমান পর্যন্ত
ইরান এবং সৌদি আরবের ভিতরে দূতাবাস বন্ধ আছে। গত বছর মাত্র চীনের ব্রোকারে একটা পিস ট্রিটি করা হয়েছে, যেখানে তারা এখন ভাবতে শুরু করছিল যে এই দুই দেশের ভিতরে আবার দূতাবাস ওপেন হবে কিনা। সুতরাং এই যে জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি ভাবেন যে এখন বিচ্ছিন্ন কিনা, আমার মনে হয় যে এটা আপাত বিচ্ছিন্ন দেখা যায়, বাট এই জিনিসগুলো আদৌ বিচ্ছিন্ন না, একটার সাথে আরেকটার নিবিড় সম্পর্ক আছে এখানে। নিশ্চয়ই। সুলতান মাহমুদ সহজভাবে আসলে যুদ্ধের বিশ্লেষণ করছিলেন ডেলিজ খান, অনেক চমৎকারভাবে। তাহলে তো বলা যায় যে যুদ্ধ এখন শুধু সামরিক নয়, অর্থনীতি জড়িত, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সাইবার ইস্যু রয়েছে। তাহলে এটা একটা নতুন ধরনের যুদ্ধ। এই নতুন ধরনের যুদ্ধ আসলে কতটা ভয়ঙ্কর? দেখেন, এই নতুন ধরনের যুদ্ধ কতটা ভয়ঙ্কর, বিশ্ব প্রযুক্তি যখন এগিয়ে যাচ্ছে তখন এই প্রস্তুতিটা, এই সাইবার নিরাপত্তার কথা বলেন, উনি যেটি বললেন পেট্রো ডলার ক্রাশের কথা বললেন, বা ইউএনের কথা যেটা বললেন, এখন এইটাকে যদি অ্যাটাক হয় এবং এই ক্রাশটা যদি করে, আপনি যদি একেবারে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা যদি দেখেন, আপনি আদার্স যেমন আপনি বলছিলেন অন্যান্য বিষয়গুলো, আমি সেক্ষেত্রে না গিয়ে যদি শুধু অর্থনৈতিক জায়গাটা দিয়ে দেখেন, তাহলে কিন্তু একটি বড় ধরনের হুমকি চলে আসবে সবার জন্য। এবং আমেরিকার, উনি যেটি বলছিলেন যে আমেরিকা কিন্তু এখন অনেকটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম একটি অবস্থার মধ্যে চলে এসছে। তারা দেখছে যে তাদের কিন্তু এখন ইরানের হারানোর কোনো কিছু নাই, কিন্তু তাদের হারানোর, ইরানকে হারাতে গিয়ে তারা কিন্তু এখন নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং এই যে পারিপার্শ্বিক যে অবস্থা, তার আপনি চীনের কথা বলেন, রাশিয়ার কথা বলেন, ইউক্রেনের কথা বলেন, বা ইসরায়েলের কথা বলেন, এক একজন তো লক্ষ্য কিন্তু এক একটি। এখন যার যে লক্ষ্যই থাকুক না কেন, সবচেয়ে বড় পরাশক্তি কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা। সেখানটাতে যদি অর্থনৈতিকভাবে ক্রাশ করে ফেলতে পারে, তাহলে কিন্তু এই যে তাদের পরাশক্তিতে, তাদের যে আপনি যদি আমরা বলি যে তারা পারমাণবিক শক্তি হিসেবে তাদের যে শক্তি সামর্থ্য, সেটিও কিন্তু স্তিমিত হয়ে যাবে। তো আর্থিক খাতটা থেকেই যদি এখন আপনি অন্য সব বিশ্লেষণ বাদ দেন, আপনি সব কিছুর সাথে কিন্তু অর্থ সংশ্লিষ্টতা রয়েছে। অর্থের যদি যোগান বা সেখানটাতে যদি কোনো ধস নামে, তার পরিণতি কিন্তু সবার আগে মানে আঘাত করবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই একটি জায়গাতে যদি আঘাত করে, তাহলে অন্যান্য সব অর্গানগুলো ভেঙে পড়বে। আমরা যেটা বলি যে যদি মাথায় আঘাত করা হয়, তাহলে মাথা যদি অকেজো হয়ে যায়, তাহলে আর কোনো কিছুই কাজ করে না। তো এখানটাতেও কিন্তু এই যুদ্ধের যে পরিণতি, ইরান বা ইউক্রেনের কথা বলছেন, বা আমরা মধ্যপ্রাচ্যের কথা বলছি, সেখানটাতে যে ক্ষতির পরিমাণ কি হচ্ছে, বিশেষ করে জ্বালানি তেল কেন্দ্রিক আমাদের এখন পর্যন্ত যেটা দৃশ্যমান, যে অবকাঠামো যা গেছে, কিন্তু তার বাইরে হলো প্রাণহানি। আর দীর্ঘমেয়াদী ক্ষতির যে জায়গাটা, সেটি হলো আমার জ্বালানির উপরে বড় ধরনের একটি থ্রেট তৈরি হচ্ছে। ডেলিজ খান, আপনার কাছে একটু আসতে চাই। মহাপরাক্রমশালী মার্কিন যুক্তরাষ্ট্র বলা হচ্ছে এবং যুদ্ধে জড়িয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর 7 থেকে 8 বারের মতো বিভিন্ন দেশে তার দাপট বা আধিপত্য দেখেছে। আমার প্রশ্ন সেটি নয়, গাজা থেকে তেহরান, যেই দেশটি ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গিয়েই কি ট্রাম্পকে এমন পদক্ষেপ নিতে হচ্ছে কিনা, সেটি তো তার দেশের অর্থনীতির জন্য হুমকি। তার দেশের অর্থনীতি যদি হুমকিতে পড়ে, সে কি আরও মরিয়া হয়ে বড় ধরনের সংকট বাঁধাবে কিনা? ধন্যবাদ। আজকের নিউজ যদি আমি সঠিকভাবে শুনে থাকি, এবং ওটা যদি ফ্যাক্ট চেক করার সুযোগ পাইনি আমি, বাট আমি যতটুকু শুনলাম যে এরপরে কিউবায় আক্রমণের জন্য সে আগ্রহ প্রকাশ করছে। সুতরাং ট্রাম্প যেটা ফলো করছে, এটাকে মানে পলিটিক্সের ভাষায় আমরা বলতে পারি এটা হচ্ছে ম্যাডম্যান থিওরি হি ইজ ফলোয়িং। সো আপনি দেখেন জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ, মাদুরো এবং তার ওয়াইফকে সে তুলে নিয়ে গেছে, এবং এখনও সে আমেরিকাতেই আছে। আগে আমরা শুনেছিলাম যে রাবণ সীতা হরণ করে, এবার দেখলাম যে রাম এবং সীতা দুজনকে হরণ করে নিয়ে যায়। এর ফলোড বাই মনে করেন যে ইরানের আক্রমণটা প্রথমবার না, গত বছর একবার করেছে, এবার দ্বিতীয়বারের মতো এই দফা আক্রমণটা করলো, এবং সামনে সে আরও কিছু করতে যাচ্ছে। তার ট্যারিফ নিয়ে যে কাজকর্মগুলো আছে, এগুলো বেশ মানে ট্র্যাডিশনাল থিওরির বাইরে চলে যাচ্ছে। তো এখন আমেরিকার মতো রাষ্ট্রের আসলে একটা বড় সুবিধা হচ্ছে, আপনি যখন পেট্রোডলার ক্রিয়েট করতে পেরেছেন বিশ্বে, এবং আপনি দেখবেন যে অনেকেই বলে যে
বিশ্বের 57টা মুসলিম দেশ, তার ভিতরে ইরান একটা মুসলিম দেশ। ইরান যখন যুদ্ধ করছে, ইরানের এইবারের ঈদে যখন রক্তস্নাত একটা ঈদ তারা করতে যাচ্ছে রমজান শেষে, কোনো মুসলিম দেশ কেন কথা বলে না? ইরান থেকে ছুঁড়ে মারা যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উদ্দেশ্যে যায়, যাত্রাপথে কেন ইরাক এবং জর্ডানে সেই ক্ষেপণাস্ত্রের 90% ফেলে দেয় তারা? কারণ এর পেছনে মূল কারণটা অনেকেই বোঝেন, অনেকে আবার বোঝেন না। সেটা হচ্ছে যে এই যে দেশগুলো আছে তাদের সবার ফরেক্স বা ফরেন রিজার্ভ যেটা আছে এটা হচ্ছে ইউএস ডলারে, ঠিক আছে? 300 বিলিয়ন ইউএস ডলারের উপরে হচ্ছে সৌদি আরবের, 200-র উপরে হচ্ছে কাতারের, আর ইউনাইটেড আরব আমিরাতের, আর কাতারের হচ্ছে 72 বিলিয়ন ইউএস ডলার রিজার্ভ আছে। এখন ইরানের যে ফরেন রিজার্ভ আছে এটা কিন্তু তারা আমেরিকা জব্দ করে ফেলেছে, কারণ আমেরিকার একটা নিয়ম আছে অথবা কানুন আছে ওদের, ওরা যদি কোনো দেশের রিজার্ভ জব্দ করে ফেলতে চায় তাহলে একটা আইন দেখায়, এটা অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে পারে। যেই জব্দটা আছে হচ্ছে আফগানিস্তানের রিজার্ভ জব্দ করা আছে, এমনকি রাশিয়ার রিজার্ভ তারা জব্দ করে রাখছে, ইরানের তো আছেই। সুতরাং এই যে মুসলিম ভাইগুলো আছে ওই জায়গায়, তারা পারে না এই কারণে, দুইটা কারণে। এক নম্বর হচ্ছে যে তাদের ফরেন রিজার্ভ হচ্ছে ডলারে, এই ডলারগুলো যদি জব্দ করে দেয় তাহলে তাদের দেশ চালানো কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি আরব বিশ্বের যে কয়টা রাষ্ট্র আছে শক্তিশালী, মানে ঐশ্বর্যশালী রাষ্ট্র যেগুলো, ওয়েলদি রাষ্ট্র, যেমন কাতার বলেন, সৌদি আরব বলেন, ইউএই বলেন, বাহরাইন বলেন, এদের সবার প্রতিরক্ষা আমেরিকা দেয়। সুতরাং আমেরিকার সাথে তাদের এই যে মানে এই চুক্তিটা অত্যন্ত গভীর এবং নিবিড়, ঠিক আছে? তো এইরকম পরিস্থিতিতে এসে আপনি যদি আমেরিকার ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আমেরিকার মানে অর্থনীতি এত বেশি শক্তিশালী এবং আমাদের টাকায় শক্তিশালী যে এই মুহূর্তে আপনি আমেরিকাকে যদি বলেন 2-3 ট্রিলিয়ন ডলার এরকম মানে দুষ্টমি করে সে নষ্ট করবে, এটা সে অ্যাবজর্ভ করে ফেলতে পারে, তার ইকোনমি আবার এটা পোষায় উঠতে পারে, ঠিক আছে? এই সমস্যাটা তার যেহেতু নাই, সুতরাং সে অনেক কিছু ট্রাই করতে পারে। আপনি চিন্তা করেন বিশ্বে প্রায় 800টার বেশি ঘাঁটি আছে তার, সারা বিশ্ব জুড়ে। একমাত্র মিডল ইস্টেই তার আছে 21টা ঘাঁটি এবং 40,000 মানে সৈন্য সে ওখানে মোতায়েন করে রেখেছে। সুতরাং ইউএসএ ধীরে ধীরে ইউনিপোলার একটা মানে মেকানিজম যেটা দাঁড় করিয়েছে, এটা সে অনেক পরিশ্রম করে, অনেক মেধা খরচ করে তারপরে এটা দাঁড় করিয়েছে। সুতরাং সহসাই এটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার মতো নয়। কিন্তু এবারের যে ইরান সংকটটা থেকে একটা জিনিস রিভিল হয়ে আসছে, ট্রাম্প যখন বলল যে তোমরা সবাই একটু হরমুজে জাহাজ পাঠাও, কেউ রাজি হলো না। এগুলো হচ্ছে সভ্যতার পরিবর্তনের চিহ্ন। এই প্রথম আপনি দেখবেন যে এই সৌদি আরব, তারপর কাতার, তারপর ইউএই, তারা সেকেন্ড থট দিতে শুরু করছে যে তুমি যদি তোমার নিজের অ্যাসেট এখানে সেভ করতে না পারো, তুমি আসলে আমাকে কীভাবে বাঁচাবা ইরানের হাত থেকে। সুতরাং তারা এখন আন্ডার টেবিল নেগোসিয়েশনে কিন্তু যাচ্ছে রাশিয়া এবং চায়নার কাছে, কারণ দিন শেষে তারা রাতারাতি এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে না, কারণ প্রতিরক্ষা একটা কালচারের মতো, এটা ওভারনাইট গড়ে ওঠে না। সুতরাং এটা যদি নিতে হয় তাহলে এক্সপার্ট কারো কাছ থেকে নিতে হবে। এরকম একটা পরিস্থিতিতে এসে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, সামনের দিকে আমরা গ্লোবাল অর্ডারে কিন্তু চেঞ্জ দেখতে পাবো। আপনি দেখবেন এখন আগে যেটা হয়েছিল যে লিবিয়ার গাদ্দাফি একটা কথা বলেছিল, মানে লিবিয়া এত চমৎকার একটা দেশ ছিল যে দেশের শিক্ষা সম্পূর্ণ ফ্রি ছিল, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি ছিল এবং তারা নববিবাহিত দম্পতি সরকারের কাছ থেকে একটা ফ্ল্যাট উপহার পেত, এত রিচ একটা কান্ট্রি ছিল। সেই লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি যখন বলল যে আমরা আফ্রিকার সব রাষ্ট্র মিলে ইউরোর মতো একটা নিজস্ব মুদ্রা বানাবো, নাম হবে সিএফএ, ঠিক আছে? এবং এই যে সিএফএ মুদ্রাটা আছে, এই মুদ্রায় আমরা আমাদের তেল বিক্রি করব, সাথে সাথে গাদ্দাফিকে হত্যা করা হয়েছে। যখন সাদ্দাম হোসেন বলল যে আমি ইরাকের তেল যেটা আছে এই তেল আমি ইরাকি দিনারে বিক্রি করব, আমি এটা ইয়াতে বিক্রি করবো না, ডলারে বিক্রি করবো, সাদ্দাম ইজ অলসো টেকেন আউট, ঠিক আছে? সুতরাং এই জায়গায় মানে আপনি যদি এই জায়গাটাকে বুঝতে হলে আপনাকে ইউরোপীয় মানে জিউস লবির যে কি গভীর প্রভাব আছে আমেরিকান কংগ্রেসম্যানদের উপরে, এইটা আগে বুঝতে হবে। আপনি দেখেন আমেরিকার এই ট্রাম্প সরকারের কাউন্টার টেরোরিজমের যে প্রধান আছে সে পদত্যাগ করলো। কি বলে পদত্যাগ করলো? এই যুদ্ধে আমেরিকাকে মানে ইরান কোনোভাবে প্রভোগ করে নাই, সুতরাং এটা অপ্রয়োজনীয় যুদ্ধ। তার মানে কি? তার মানে হচ্ছে যে ইদানিং আপনি দেখতে শুরু করছেন যে মানুষের বিবেক জেগে উঠতে শুরু করেছে। সুতরাং এর ফলে যেটা হবে যে ইউনিপোলার একটা সিস্টেম আসতে যাচ্ছে। আপনি নেক্সট জেনারেশন যে ওয়ার্ল্ড অর্ডারটা আসবে, এখানে আপনি দেখবেন যে রাশিয়া, চায়না এরা মানে বেশ কয়েকটা কান্ট্রি মিলে একটা পোলারাইজেশন ক্রিয়েট করবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন যে এখন আবার ছোট ছোট আঞ্চলিক জোট প্রাধান্য পাবে। এই যে লম্বা সাপ্লাই চেইন হরমুজের যেটা মানে ক্র্যাশ করলো, এরপর থেকে আমরা কি শিখলাম?
আমরা এই মুহূর্তে প্রবলেম সলভ করছি কিভাবে? আমরা প্রবলেম সলভ করছি মানে দুইটা ভাবে। এক নম্বর হচ্ছে অনেকের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যে পেট্রোল এবং অকটেনের সমস্যা হবে। মজার ব্যাপার হচ্ছে পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি হয়, এবং এই পেট্রোল এবং অকটেন যেটা আছে এটার যে মেইন মশলাটা, এই মশলাটা পুরোটা কিন্তু ক্রুড অয়েল না, আমাদের নিজস্ব যে গ্যাস আছে, গ্যাসের যে গাদ আছে ওই গাছ থেকেও কিন্তু তৈরি হয়। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে বাংলাদেশে খুব সহসা অকটেন অথবা পেট্রোল নিয়ে ঝামেলা হবে না। এবং আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন, অকটেন এবং পেট্রোলে চলে হচ্ছে মাত্র 8.5 লাখ গাড়ি, আমাদের প্রাইভেট কার যেগুলো, সেগুলোকে আপনি চাইলেই কন্ট্রোল করতে পারবেন বিআরটি এর মাধ্যমে। মেইন সমস্যাটা হয় হচ্ছে আমাদের ডিজেলে, ঠিক আছে? তো ডিজেলে আমাদের একটা হিউজ ডিপেন্ডেন্সি আছে, ওইটাও কিন্তু আবার কাতারের এলএনজির উপরে যেরকম ওরকম না। আমাদের ডিপেন্ডেন্সি হচ্ছে যে ক্রুড যেটা আসে ওটার অনেকাংশই পরিশোধিত হয় ইন্ডিয়ান পরিশোধনাগারে। সো ইন্ডিয়ার সাথে আমাদের যদি ওই আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে আপনি ডিজেলেও খুব একটা ঝামেলায় পড়বেন না। আপনি অলরেডি সংবাদ দেখছেন 5,000 ব্যারেল চাইছে, আবার রাশিয়ান তেলও কিনতে চাচ্ছে, অনুমতি চাইছে। ফাইন, তার মানে হচ্ছে যে আমাদের এই ক্রাইসিসটা এই মিডিয়ার মাধ্যমে আমরা যদি ট্রু সংবাদটা আমাদের লোকজনের কাছে দেই তাহলে কিন্তু প্যানিক বাইংটা কমে যাবে, এটা হলো একটা। কিন্তু পাশাপাশি আমরা স্পট বাইং করতেছি। আমাদের হরমুজ চ্যানেল নষ্ট হয়েছে, যেটা পৃথিবীর 20% ম্যানেজ করে, বাকি 80% তো ওপেন আছে। আমরা কিন্তু এই যে ব্রুনেই থেকে তারপর ইয়ে থেকে অন্য জায়গা থেকে স্পট বাইং করছি। সো এই নিউ ওয়ার্ল্ড অর্ডারে আপনি দেখবেন যে ছোট ছোট মিড লেভেল সাপ্লাই চেইন মানে জোট তৈরি হচ্ছে, যে জোটের ভিতরে আমরা কমফোর্টেবল থাকবো। আমাদেরও বাংলাদেশকেও কিন্তু খুব দ্রুত জোট খুঁজে বের করতে হবে, কারণ মনে হচ্ছে না যে সেই আমেরিকা থেকে এসে আমাদেরকে খুব একটা হেল্প করতে পারবে, ঠিক আছে? আর থার্ডলি যেটা হবে, আপনি যেটা দেখতে পাবেন, মানে অলরেডি দেখতে পাচ্ছেন, আপনি যদি এই যুদ্ধকে বলেন যে ইহুদি এবং খ্রিস্টান যৌথ বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, ভুল হবে না, ঠিক আছে? তো এখন বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র যে আছে, রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র পরিচালনার যন্ত্রণায় হয়তো ইরানকে সহায়তা দিতে পারতেছে না, কিন্তু এই টেবিলে আমরা 3 জন বসে আসি, তার ভিতরে আপনি যদি একটা জরিপ করেন মন থেকে আমরা আসলে ইরানের পক্ষে কিন্তু আছি। সুতরাং এই যে থার্ড একটা অ্যাঙ্গেল উঠতে যাচ্ছে, যেটা রিলিজিয়াস বেসিসে, এটা ইগনোর করা ঠিক হবে না, কারণ 2 বিলিয়ন মুসলমান পৃথিবীতে আছে, এবং ওই ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তের কারণে আমরা মুসলমানরা এমনভাবে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন হয়ে আছি, এটা বোধহয় নিউ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে এরকম আর হবে না। নিশ্চয়ই। সুলতান মাহমুদ, আবারও আপনার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাই। এই যে গভীর সংকট, যুদ্ধ, এই সব থেকে একটু বাংলাদেশে নজর ফেরাতে চাই। আমাদেরও তো রাজনীতিতে এক ধরনের টালমাটাল, চড়াই উতরাই, অন্তর্বর্তীকালীন সরকারের আগে ফ্যাসিবাদের বীজ ছিল এই দেশে, তারপরে এখন নতুন সরকারের 1 মাস পূর্তি হলো। এই বিশ্ব অর্থনৈতিক মন্দা যদি আরও গভীর হয়, বাংলাদেশ সেক্ষেত্রে কতটা প্রস্তুত? আপনি জ্বালানির কথা বলছিলেন, সেটি যদি সাময়িক হয়, আল্লাহ না করুক সেটা যদি দীর্ঘমেয়াদী হয়, সেটি ঝুঁকি তৈরি করবে কিনা? ধন্যবাদ। আমি একটু ওনার আলোচনার রেশ ধরে আমি আরেকটু বিষয় বলি, একটু ক্লিয়ার করি। উনি বলেছেন 2 বিলিয়ন, আমি যদি বাংলায় বলি যে 200 কোটি ভার্সেস 2 কোটি। এই ইহুদি এবং মুসলিম এই যে বিরোধ, সেখানে 2 কোটির হলো সামরিক শক্তিতে বলীয়ান তারা, আর 200 কোটি এদের মধ্যে এই সামরিক শক্তি যে 2 কোটির, তারা এই 200 কোটিকে নানান ভাগে ভাগ করে নানান স্বার্থ দিয়ে এক একজনকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, যে কারণে মুসলিমের এই যে 200 কোটি যারা, তারা দি ক্যানট ইউনাইটেড টিল টুডে। এবং এই যে একটির পরে একটি হামলা, আপনি দেখবেন যে হামলার লক্ষ্যবস্তু কিন্তু ঘুরে ফিরে মুসলিম দেশগুলো, আপনি যদি জর্জ ডাব্লিউ বুশের যুদ্ধ দেখেন, তার ধারাবাহিকতায় এখন ডোনাল্ড ট্রাম্প যেটি করছে, এই আপনি ইরাকের কথা বলেন, ইরানের কথা বলেন, আফগানিস্তানের কথা বলেন, তো এই সবই কিন্তু আপনার মুসলিম অধ্যুষিত দেশগুলোতে এই আক্রমণটা হচ্ছে। তার প্রেক্ষিতে এখন যে অবস্থাটা, আমরা আমাদের শক্তি সামর্থ্য আমরা যত যাই বলি না কেন, আমরা যেমন নিজেরা যদি এমন হতো যে যে কোনো সংকটে মুসলিম দেশগুলো অন্য মুসলিম দেশগুলোকে সহযোগিতা করবে, সেই অবস্থা কিন্তু নাই। ঘুরে ফিরে আপনাকে কিন্তু চীনের উপর ডিপেন্ড করতে হচ্ছে, ঘুরে ফিরে আপনাকে রাশিয়ার উপর ডিপেন্ড করতে হচ্ছে, ঘুরে ফিরে আবার ওই যুক্তরাষ্ট্রের উপরে আপনাকে ডিপেন্ড করতে হচ্ছে। সেই প্রেক্ষাপটে আপনি যদি বলেন বিগত ফ্যাসিবাদের সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকার, এখন একটি নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার, আমার আরেকটি মনে হচ্ছে যে এটি যে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখনই বিশ্বে কোনো না কোনো একটি
দৈব দুর্বিপাক নেমে আসে। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন জিয়াউর রহমান যখন ক্ষমতায় এলেন তখন যুদ্ধ একটা দামামা বাজলো। আবার যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন আপনার যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারের হামলার ঘটনাটা ঘটলো। আবার এবার তারেক রহমান ক্ষমতায় এসছে, আবার এই একটা যুদ্ধ অবস্থা কিন্তু পড়েছে। তা আমার মনে হচ্ছে যে এটি কেন যেন ললাটে ললাটে টান আছে, এরকম কিছু একটা মনে হচ্ছে। তারই প্রেক্ষাপটে যদি আমি বলি আপনাকে, তাহলে যে দেখবেন যে শুধু কি ডলার ক্রাইসিস বা জ্বালানি তেলের ক্রাইসিস তা কিন্তু না। এই সরকারের সামনে বৈশ্বিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক বা বহুপাক্ষিক যে সম্পর্কগুলো সেগুলো উন্নয়নের একটি দ্বার উন্মোচন করতে লাগবে। সেই সময়টিতে আমি গতকালকে রাতেও এক জায়গায় বলছিলাম যে আমরা শুধুমাত্র পপুলিস্ট যে ডিসিশনগুলো সেগুলোকে খুব ডাকঢোল পিটিয়ে প্রচার করছি, 28 দিনে 28টি অ্যাচিভমেন্ট গড়ে তুলেছি, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জের জায়গায় কিন্তু আপনি বিন্দুমাত্র এখনো পর্যন্ত ফোঁটাটি পর্যন্ত দিতে পারেন নাই। সেইখানটাতে কিন্তু এই সরকারের অ্যাটেনশন দেওয়া দরকার ছিল। আমি ধরেই নিতে চাই একজন বিজ্ঞ প্রাজ্ঞ আগের সরকারের উপদেষ্টা, সে এখন এই সরকারের মন্ত্রী, তো সেইখান থেকেই কিন্তু প্রত্যাশার জায়গাটি আরও বেশি ছিল যে যে জায়গায় আমাদের সংকট আছে, বিশেষ করে পররাষ্ট্রনীতি বা বৈশ্বিক যে সম্পর্ক আমাদের, সেই জায়গায় উত্তরণের একটি পথরেখা হয়তো খুব দ্রুতই আমরা দেখতে পারবো। সেটি দেখছি না। আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, আপনি মিয়ানমার বলেন, আপনি ইন্ডিয়া বলেন, আমরা যদি চীনের সাথে আমাদের সম্পর্কের কতখানি উন্নতি হয়েছে কি না হয়েছে আমি সেই জায়গায় একটু বলে রাখতে চাই। গতকালকেই সম্ভবত জামায়াত ইসলামীর একটি প্রোগ্রামে গিয়েছিলেন চীনা রাষ্ট্রদূত। না, এটা চীনা রাষ্ট্রদূত গিয়েছিলেন চীনা দূতাবাসের আয়োজনে প্রোগ্রামে এবং সেখানটা থেকে কিছু একটা, আর জামাতের মাননীয় আমির তিনি আমন্ত্রিত হয়েছিলেন চাইনিজ এম্বাসি। চাইনিজ এম্বাসির বিবৃতিটার জন্যই আমি আপনাকে কথাটা বললাম। চাইনিজ এম্বাসির বিবৃতিটা যদি আপনি একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে একটু মানে মনোযোগ দিয়ে পড়েন, তাহলে কিন্তু তারা কিন্তু একটি সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ নতুন সরকারকে, যে কনসার্ন, তারা কিন্তু তাদের কনসার্নটা শো করেছে। আমরা সরকারের সুশাসনের সাথে থাকব। তো এটি কিন্তু একেবারেই নতুন একটি সরকারের জন্য এই ধরনের এটি আমার কাছে মনে হয়েছে ইটস ওয়ান কাইন্ডস অফ অ্যালার্মিং সিচুয়েশন। সো এটির দিকে নিশ্চয়ই খেয়াল রাখবে সরকার যখনই কোনো রাষ্ট্রকে নিয়ে বা কোনো দেশের দূতাবাসকে নিয়ে বা তাদের কর্মযজ্ঞ নিয়ে কাজ করবে, কথা বলবে, তখন যেন সেটির আট পাঁচটা ভেবে নেয়। আমি হরহামেশাই বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা কাজের চেয়ে অতি কথনে বেশি ব্যস্ত ছিল। আমি দেখছি সেই ধারাবাহিকতা কিন্তু নতুন নির্বাচিত যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারের মন্ত্রী বা বড় কর্তা ব্যক্তিদের মধ্যেও সেই অতি কথন, অতি দৃশ্যায়ন বা প্রেক্ষাপট তৈরি করে বাহবা নেবার একটি মানসিকতা আছে। তো বিশ্বে যখন একটি অস্থির অবস্থা বিরাজ করছে, তার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব কিছুতে। তো সেখানটাতে কিন্তু সতর্কভাবে হাঁটতে লাগবে। এবং এই যে আমার কথা হচ্ছে, সব দ্বার মোড় খোলা রবে, আমি কোনো দ্বার বন্ধ করব না। সেই অতীতে আমরা যেটা দেখেছি যে কাউকে না কাউকে আমরা এনিমি বানিয়ে কাউকে বন্ধু বানানোর চেষ্টা করেছে, কিন্তু আপনার এই সংকটকালীন সময়ে কখন কাকে কোন দিক থেকে লাগবে সেই জায়গাটা কিন্তু প্রায়োরিটি ফিক্স আপ করতে লাগবে এবং সতর্কতার সাথে এই সরকারকে এগুতে লাগবে। কারণ আপনি দেখবেন যে গতকালকেই ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট 3 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। সেখান থেকে কিন্তু উনি একটি তথ্য উপাত্ত দিয়ে গেছেন যে গত 10 বছরে বাংলাদেশের 1,40,00,000 তরুণ তরুণী কর্মবাজারে প্রবেশ করবার কথা, কিন্তু সেখান থেকে অর্ধেকের বেশি তরুণ তরুণী কর্মযোগ্য পায়নি বা বেকার রয়েছে। তো
এই জায়গাটিতে এমনতর অবস্থাতে একটি নতুন সরকার বলছে 1 বছরের ভিতরে 4 কোটি কর্মসংস্থান তৈরি করবে, কিন্তু তার কিন্তু কোনো রূপকল্প আমরা এক মাসের মধ্যে দেখিনি। বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা এসেছেন, উনি কিন্তু 100 দিনের কর্মসূচি নিয়েছেন এবং সেই 100 দিনের কর্মসূচিগুলোকে একেবারে পই পই করে সেইগুলোকে এগিয়েছেন এবং সেগুলো বিশ্লেষণ করেছেন। তারেক রহমানের সরকার 180 দিনের কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে যা কিছু দেখলাম, কক্সবাজার থেকে কোথায় অবৈধ দোকান উচ্ছেদ করেছে সেটিও একটি সাফল্য। তো এটি যদি এইভাবে সাফল্য গোনা হয় তাহলে কিন্তু ব্যর্থতার জায়গাটি কিন্তু মানুষ চোখে আঙুল দিয়ে দেখাবে। হয়তো এখনকার সময় কেউ কেউ বলছে না, বা বিরোধী দল, আমি তো বলতেই চাই যে এই বৈশ্বিক যে টালমাটাল অবস্থা, তার মধ্যে বাংলাদেশের এই বর্তমান যে অর্থনৈতিক সংকট, একবারে আমি বলি যে বাংলাদেশের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছে, রাষ্ট্র কাঠামোর প্রায় প্রত্যেকটি স্তম্ভ ভেঙে ধস নেমেছে। এমনতর পরিস্থিতিতে সরকারের যে কাজগুলো সেটি যদি না করে, বিরোধী দল কিন্তু আর এখনকার বিরোধী দল কিন্তু পুতুল নাচের মতো যে সুতার টানে নাচবে সেই বিরোধী দল কিন্তু নয়। অতএব এই বিরোধী দল কিন্তু শক্তপোক্ত। এই বিরোধী দলে যারা আছে তারা শক্তপোক্ত এবং তারা বিশ্বকে জানে, বাংলাদেশকে জানে, বাংলাদেশের জনগণকে জানে, বাংলাদেশের জনগণ কি চায়, কখন কিভাবে চায়, তারা কিন্তু সেখানটাতে প্রোটেস্ট করা শুরু হবে। তবে আমি আশা করি যে এই সরকার বিশ্ব রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটির বিবেচনায় আগামীতে যাতে কোনো ধরনের সংকট না হয়, শুধু জ্বালানি তেল না, আপনার খাদ্য সংকট হতে পারে। আপনি যে কোনো সময় যে কোনো একটা বৈপরীত্য অবস্থা তৈরি হলে হয়তোবা আমরা খুব বাহবা নিচ্ছি যে আমাদের নিয়ার অ্যাবাউট $34 মিলিয়ন আমাদের একটা রিজার্ভ এখন তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেটি অন্য কথা। এটিকে নিয়ে আত্মতৃপ্তির ঢেকুর গিলবার কিছু নাই। আমার 3 মাসের যদি আমার রপ্তানি ব্যয়ের জায়গাটাতে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে আমরা রিজার্ভকে খুব শক্ত মনে করছি, কিন্তু এখন যে বিশ্বে অবস্থা চলছে তাতে আপনার ডলার হয়তো থাকবে, কিন্তু আপনি পণ্য হয়তো আনতে নাও পারতে পারেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে। অতএব সতর্ক থাকতে হবে এখন থেকেই। ভবিষ্যতের ওই সময় সিদ্ধান্ত নেব তাহলে কিন্তু হবে না, তাহলে বিপাকে পড়তে লাগবে। নিশ্চয়ই। ডেলিজ খান, একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আগে অনেক বছর থেকে আপনি ফলো করেন, নিশ্চয়ই জানবেন যে আগে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত্য নয়, এই নীতি ছিল। পরবর্তীতে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে বন্ধুত্ব, সবার আগে স্বার্থটাই এগিয়ে রেখেছে। এখনকার নতুন সরকার, তাদের সামনে তো মোটা থেকে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। চীন, ভারত, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটা এগিয়ে নেওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশের জন্য। এই যে চীন, ভারত, আমেরিকার মধ্যে ভারসাম্য রক্ষা, বাংলাদেশ কি সফল নাকি চাপের মধ্যে আছে এখনো? ধন্যবাদ। আপনার কোশ্চেনের আনসারটাতে আসার আগে আমি আমাদের জনতার দলের মুখপাত্র হিসেবে আমি একটু নিন্দা জানাতে চাই যে বাংলাদেশ সরকারের একজন মন্ত্রীর নামের একটু বোধহয় বিকৃতি অথবা কিছু করে একটা ফাইল ওপেন করেছিল একজন মিডিয়া কর্মী ভাই। এই অপরাধে নাকি তার চাকরি চলে গেছে। আমরা নিন্দা জানাই, এটা গ্রহণযোগ্য না। এই কারণে একজন মিডিয়া কর্মীর চাকরি যেতে পারে না। আমি আমার ফাইল নাম কি দিব না দিব এটার তো কোনো রুলিং নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার নামেই যদি কেউ একজন একটু অন্যভাবে কটাক্ষ করে অথবা বিদ্রুপাত্মকভাবে কিছু একটা বলে, তাতে কি মানে আমার কি হয়ে গেল? মানে ঈদের আগে কেন আমার ওই মিডিয়া কর্মী ভাইয়ের চাকরি চলে যেতে হবে? তার সংসার নাই, তার বাবা মা নাই, তার সন্তান নাই, তার স্ত্রী নাই, রাষ্ট্র কি তার পাশে দাঁড়াচ্ছে? তো এখন আমরা এই বাংলাদেশ চাই না। রাষ্ট্রই যদি দাঁড়াতো তাহলে তো তার চাকরি চলে যেত না। হ্যাঁ, এবং এটা আমি অনুভব করি। আজকে আমি যদি ওই ভদ্রলোকের জায়গায় থাকতাম, আমি অবশ্যই এনশিওর করতাম যে এটা যেন না হয়। এটা বাংলাদেশে যে কেউ এটা করতে পারে। এটা একটু উপেক্ষা, একটু কটাক্ষ, এটা তো রাজনীতিরই পার্ট অফ থিং। সো এটাকে বড় করে দেখার দরকার নেই। আমি আশা করি যে এটা করবে, কারণ আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্ত্রণালয় এবং যে মন্ত্রিসভা এবং দলের যারা এই মুহূর্তে কর্মক্ষেত্রে আছে এবং তার পাশে যারা আছে, তারা অ্যাটলিস্ট তার যে বিড়াল জেবু আছে তার চেয়ে একটু বেশি মেধা প্রদর্শন করবে। আদারওয়াইজ এই জায়গায় বারবার মানুষ হিসেবে আমরা আহত হব, আমরা উপেক্ষিত হব, যেটা প্রত্যাশিত না। এবার আসি হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রটা 5ই আগস্টে একটা আইসিইউতে প্রবেশ করেছিল
প্রচণ্ড রকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেটা হয়, আমাদের প্রিয়জন যখন অ্যাক্সিডেন্টে পড়ে তখন আমরা ফার্স্টে আল্লাহর কাছে বলি যে আল্লাহ যাই ক্ষয়ক্ষতি হোক জানটা বাঁচায়ও। তো সেই হিসাবে এই রাষ্ট্রটা, বাংলাদেশ রাষ্ট্রটা একটা আইসিইউতে ঢুকলো। আইসিইউটা ছিল ইন্টারিমের আইসিইউ। সেই ইন্টারিমের আইসিইউতে 1.5 বছর ধরে কোনো রকমের লাইফ সেভিং ড্রাগ দিয়ে এটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তারপর এখন যখন একটু স্টেবল হয়েছে তখন তাকে ওয়ার্ডে ট্রান্সফার করা হয়েছে। ওয়ার্ডে ট্রান্সফার করার সময় আইসিইউর ডাক্তাররা একটা ফর্দে লিখে দিছিল যে কী কী ওষুধ তাকে কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ এই রোগীটা আবার খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তারেক রহমান সাহেবের আন্ডারে যে সরকার এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে, এই সরকারটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্টের মতো অনেকটা। কারণ আমরা ফ্যাসিজম থেকে ইন্টারিমের আইসিইউ হয়ে এই মুহূর্তে ট্রানজিট করতেছি টুয়ার্ডস ডেমোক্রেসি, রাইট? তো এখন এই জায়গায় এসে ওই যে ওষুধগুলো ডাক্তার লিখে দিছিল ওগুলাই তো হচ্ছে জুলাইয়ের সংস্কার প্রস্তাব। আপনি ওষুধগুলো ফেলে দিবেন, ফেলে দিলে এই রোগী টিকবে? নো। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব সেটা হচ্ছে যে জুলাইকে অবজ্ঞা করবেন না। কেন যেন একটা পাবলিক পারসেপশন অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এই গভর্নমেন্ট জুলাইকে প্রকারান্তে ডিজাউন করার চেষ্টা করছে। এটা বোধহয় সঠিক হবে না, কারণ অনেক পরিশ্রম করে একটা নতুন পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি। রোগীটা এখন ওয়ার্ডে ডিসচার্জ হয়েছে, তাকে যে ওষুধগুলো খেতে বলা হয়েছে ওই ওষুধগুলো খাইতে দিতে হবে সো দ্যাট সে সুস্থ হয় এবং নিয়ম মেনে আবার ফিরে আসে। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ব্যাপারে আপনি জিজ্ঞেস করলেন। আমি আবারও নোক্তা দিয়ে রাখলাম, জুলাই প্রসঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত হবে না। এটা পরীক্ষিত এবং রক্ত দিয়ে পরীক্ষা করে এই জিনিসগুলো আসছে। সুতরাং এর সাথে আপনি বারবার প্রকারান্তে সংসদে দাঁড়িয়ে সংবিধানের দোহাই দিয়ে তো বাকশাল আসছিল, সংবিধানের দোহাই দিয়ে অনেক কিছুই হয়েছে, সংবিধানের দোহাই দিয়ে গত ফ্যাসিস্ট গভর্নমেন্ট 17 বছর শাসন করে গেছে, তাই না? সুতরাং আমাদেরকে দেখতে হবে রাষ্ট্রের জন্য কোনটা জরুরি। ঠিক, আচ্ছা, এবার আসি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে। এই যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের পরপরই দেখলাম হঠাৎ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিল, যে বিবৃতিতে ইরানকে কে আক্রমণ করছে এই ব্যাপারে কোনো উল্লেখই নাই, বরং ইরানকে নিন্দা করা হয়েছে সে কেন আশেপাশে করছে। এই বিবৃতি আপনার এত তড়িঘড়ি করে দেওয়ার দরকার কি ছিল? আমরা জনতা দলের পক্ষ থেকে পলিটিক্যালি স্পিকিং যে এটা তো আপনাকে কেউ দিতে বাধ্য করে নাই, আপনি আরেকটু সময় নিতেন, আরেকটু দেখতেন। এখন যদি কালকে ইরান জিতে মানে প্রকারান্তে যদি এখান থেকে ওই ইউএসএ সৈন্য সরিয়ে নেয় আর মধ্যপ্রাচ্যে যদি রাশিয়া এবং চীনের আধিপত্য ফিরে আসে এবং ইরান যদি সেখানে দাঁড়িয়ে যায়, তখন তো আপনি এই বিবৃতির জন্য সরি ফিল করবেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্বলতা। এবার আমি আসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসল কাজে, সেটা হচ্ছে রেমিটেন্স কারা দেয়। এই যে ভাই কেবল বললেন যে প্রায় $30 বিলিয়ন যে মানে ফরেক্স জমছে, এটা কোত্থেকে আসছে? প্রবাসীদের টাকা, রেমিটেন্সের টাকা থেকে তো আসছে না। এখন প্রবাসীরা মনে করেন যে মধ্যপ্রাচ্যে মানে তারা বিপদে পড়েছে। আপনি চিন্তা করেন একটা ঈদ আসতেছে, ওয়ান অফ দ্য মেজর সোর্স, মানে আমাদের 2 কোটি প্রবাসীর ভেতরে এই অলমোস্ট 80 লাখ থাকে হচ্ছে মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্য থেকে আমাদের 1 নাম্বার রেমিটেন্স আসে, তারপর পরে আসে হচ্ছে ইউএস থেকে। 2টা দেশই তো যুদ্ধে জড়াইছে এবার, বুঝেন নাই? ইউএসএতে এই মুহূর্তে কিন্তু ভিসা বন্ধ, ঠিক আছে, আর নতুন করে কেউ যেতে পারতেছে না। আর এদিকে মনে করেন যে মধ্যপ্রাচ্য আমাদের যারা আছে তারা তো একে তো হচ্ছে কায়িক ক্ষতির একটা ভয় এবং আতঙ্কে আছে। আপনি একটা ওই মধ্যপ্রাচ্যে আমার এক শ্রমিক ভাই যে আছে তার ফ্যামিলিটার কথা চিন্তা করেন তো, যখন সে শুনে যে তার এখানে বোমাবাজি হচ্ছে, তারপর বিভিন্ন কিছু হচ্ছে, 1-2টা কফিন যখন আসছে, তখন এই ফ্যামিলিগুলোর উপর দিয়ে কী যাচ্ছে। এই যে ঈদটা আসতেছে, ঈদের সময় আপনি এই মানে আমাদের প্রবাসী ভাইদের ফ্যামিলির কথা আপনি কল্পনা করেন যে এই ফ্যামিলিটা ভাবতেছে যে ওনার কি চাকরি থাকবে, এবার যদি আসে আর কি ভিসা পাবে ফেরত যাওয়ার? তাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় কি খালি বিবৃতি দিয়ে বসে থাকবে? আমাদের এই যে প্রবাসীরা যে 200 জনের একটা ফ্লাইট আসলো, শুনলাম যে 200 জন আসছে, এখান থেকে 80 লাখের ভিতরে যদি আপনি চিন্তা করেন 8 লাখও যদি ফেরত আসে আগামী মনে করেন 1 মাস অথবা 1.5 মাসে, তাহলে এই 8 লাখকে যে আপনি আনবেন ওখান থেকে, আনার পরে এদেরকে রিহ্যাব করবেন কোথায়? কোনো পরিকল্পনা আছে প্রবাসী মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের? ওনারা ভাবতেছেন খুব সহজভাবে। আমরা ভয় পাচ্ছি যে প্রবাসী মন্ত্রণালয় যেটা আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে, তাদের এই উপেক্ষা, তাদের এই নামনেসের কারণে আবার না রেমিটেন্সটা ধাক্কা খায়। কারণ প্রবাসী ভাইয়েরা যখন দিলে কষ্ট পাবে তখন তো সে বন্ধ করে দিবে, হুন্ডি করে আবার টাকা পাঠাবে। ধাক্কা অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো এই
ধাক্কায় দেখবে যে এক টানে 1 বছরের ভিতরে মনে করেন যে রেমিটেন্স ফল করবে। রেমিটেন্স যখন ফল করবে তখন আপনার ফরেক্স ফল করবে। তারেক রহমান একটা বিপজ্জনক সময়ের সরকারে এসছেন, তারা কি এটা বুঝতে হবে যে একটা মানে অর্থনীতিটা মোটামুটি একদম শেকি অবস্থায় আছে, আর গ্লোবাল যে ক্রাইসিস আছে এটার মধ্যে কারো হাত নাই। পাশে থেকে আওয়ামী লীগ মনে করেন যে দিল্লিতে বসে থেকে কি ওনাকে ইয়ে করবে? উনি যতই হ্যান্ডশেক করার চেষ্টা করুক পারবে না, পারে নাই। যদি সুযোগ দেয়, আপনি সব তালাও যদি খুলে দেন, আসার পরে প্রথম ভিকটিম হবে বিএনপি। এটা মনে রাখতে হবে, বিএনপিকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে এসে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তাহলে আমাদের কি খুব বেশি ভয় পাওয়ার কারণ আছে? না, আতঙ্কিত হওয়ার দরকার নেই। পৃথিবীতে ক্রুসেড চলছে না, তখন আমরা কি মানে মারা গেছিলাম? পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে না, আমরা টিকে গেছি না? পৃথিবীতে কোভিড হিট করছে না, আমরা টিকে গেছি না? সো আমাদের বাংলাদেশি মানুষের ভিতরে রেজিলেন্স আছে। মনে রাখতে হবে যে সামরিকভাবেও আমাদের দেশটাকে বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস। বর্ষাকালে এসে এই দেশ দখল আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। ইরানের যে বৈশিষ্ট্য, এটা আমাদেরও আছে, আফগানিস্তানেরও আছে, আর আরেকটা দেশে আছে, সেটা সুইজারল্যান্ড। সুতরাং বাংলাদেশের মানুষের যেই জায়গাটাতে কাজ করতে হবে, আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মিডিয়ার। সবচেয়ে বড় দায়িত্ব মিডিয়ার মাধ্যমে আমাদের মানুষকে, আমি তো সরকারকে অনুরোধ করব যে আপনারা সামাজিক সচেতনতা নামে একটা মন্ত্রণালয় খোলেন। কারণ আমাদের দেশের মানুষরা জানে না অনেক কিছু, তাদেরকে জানান। ঠিক আছে, জানালে পরে তাদের আতঙ্ক কমে যাবে, তারা নিজেরাই মানে সেভিং মুডে আসবে, তারা নিজেরাই দেখবেন যে রেশনিং করতেছে। আরেকটা মন্ত্রণালয় তাদের খোলা উচিত, সেটা হচ্ছে ট্যালেন্ট হান্ট মন্ত্রণালয়। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেরিটোক্রেসিকে তারা প্রায়োরিটি দিচ্ছে না। আগের ফ্যাসিস্ট গভর্নমেন্টের অনেক কিছু খারাপ, বাট দুইটা জিনিস ভালো। একটা হচ্ছে মেট্রো রেল বানাইছিল, এটা তো অনেক উপকার হয়েছে। আরেকটা হচ্ছে তাদের ওইখানে মেরিটোরিয়াস যারা আছে তাদেরকে তারা কোনো না কোনোভাবে জায়গা দিত, স্পেস দিত। ঠিক আছে, এই গভর্নমেন্টে আমি দেখতেছি যে আবারও যেটা বলছি যে মানে অনেককেই আমি দেখতে পাচ্ছি যে যেখানে মেরিটোরিয়াস লোকজন অ্যাভেলেবেল আছে, তাকে না নিয়ে দলকানা হয়ে দলীয় একটা লোককে ওখানে দিয়ে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। ভাই, দিন শেষে আপনি ছাগল দিয়ে হাল চাষ করতে পারবেন না। 18 কোটি 20 কোটির দেশে মেধার অভাব নাই, ভালো লোক আছে, দেশপ্রেমিক লোক আছে, খুঁজে বের করে যাকে যেখানে পদায়ন করা দরকার, যেখানে বসানো দরকার ওখানে বসান। পলিটিক্সের জায়গায় থাকুক। ওই অংশটা তো আমরা ছেড়েই দিয়েছি পরিবারদের জন্য। ধন্যবাদ। নেলিস খান, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সুলতান মাহমুদ, একদম শেষ প্রান্তে চলে আসি, 2 মিনিট হয়তো আছে। এত সংকট, এত বলা যায় যে অস্থিরতা, এর মধ্যে কি বাংলাদেশের কোনো বড় সুযোগ সামনে আছে অবশ্যই টিকে থাকার? বাংলাদেশের সামনের সুযোগ হলো যেটি উনি বলছিলেন যে বাংলাদেশের একটা সময় বলা হতো জনসম্পদের পরিবর্তে সেটি একটি বাংলাদেশের জনগণ ছিল একটি বোঝাই মনে করা হতো, যে জনগণ বা আমাদের জনসংখ্যা বাড়লে সেটি বোঝা হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা কিন্তু জনসম্পদে পরিণত হয়েছে। এবং উনি যেটি বলছিলেন যে মেধা আছে এবং এই যে রেজিলিয়েন্স বাংলাদেশের জনগণের যে আছে, এবং সেটি তারা যে কোনো প্রতিকূলতাকে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে, অসংখ্যবার দেখিয়েছে। উই ক্যান ওভারকাম ইচ অ্যান্ড এভরিথিং। সেই জায়গাগুলোতে এখন তারা যে পারে, তাদের যে শক্তি আছে, সমর্থ আছে, সেটিকে এগিয়ে নেবার শুধুমাত্র পথ দেখাবার দায়িত্ব হলো সরকারের। সরকার যদি পথ দেখাতে পারে নির্মোহভাবে, এখানটাতে সব কিছুতে যদি রাজনীতি না খুঁজে, এখন কিন্তু সর্বত্র আপনি রাজনীতিকে দিয়ে যদি আপনি চিন্তা করেন, রাজনীতির আবরণে সব কিছু যদি ঢেকে ফেলতে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি লক্ষ্য যেটি নিয়েছেন সেই লক্ষ্য অর্জন করতে পারবেন না, বরং সংকট আরও বাড়তে থাকবে। এই উনি যেটি বলছিলেন যে রেমিটেন্সে কিন্তু ধাক্কা লেগেছে। আপনি গত ঈদের সময়ের 1 মাসে, রমজান মাসে যে রেমিটেন্স ফ্লো ছিল, এবারে রেমিটেন্স ফ্লোতে কিন্তু খুব বড় ধরনের আঘাত লেগেছে। কেন লেগেছে? যারা মধ্যপ্রাচ্যে কাজ করছে, আমেরিকা তো আছেই, মধ্যপ্রাচ্যে যারা কাজ করছে তাদের মধ্যে এখন অনেকে কিন্তু অনেক জায়গায় অ্যাটাক হয়েছে। তারা আছে, তার আগামী দিন কাজে যেতে পারবে কিনা, তাহলে সে সারভাইভ করবে কিভাবে? তার কাছে যেটু আছে সে রেখে দিয়েছে। যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তার সার্ভাইভালের জন্য ফ্যামিলিকে টাকা পাঠাচ্ছে না। আরেকটা হলো, আপনি দেখবেন যে প্রত্যেক ঈদকে কেন্দ্র করে কিন্তু প্রচুর প্রবাসী বাংলাদেশি যারা বা রেমিটেন্স না, তারা কিন্তু দেশে আসে। এবারে কিন্তু ওই যে আপনি বললেন 200-র একটি ফ্লাইট আসছে, তো তাতে সেখানটাতে হোঁচট খেয়েছে। অর্থনীতির এই জায়গাটাতে রেমিটেন্স এবং উনি যেটি বললেন যে আমাদের রিজার্ভের
ওয়ান অফ দ্য মেইন সোর্স হচ্ছে রেমিটেন্স, আমাদের এক্সপোর্ট আর্নিং সেটি একটি জায়গা আছে। তো এই এক্সপোর্ট আর্নিংও কিন্তু বাধাগ্রস্ত হবে। এবার সরকার কি করলো, যাতে এক্সপোর্টে তো বিভিন্ন জায়গা থেকে আপনি দেখবেন যে অর্ডার ক্যান্সেল হচ্ছে, অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে ব্যবসায়ীরা টাকা দিতে পারবে না, গার্মেন্টস মালিকরা, সরকার তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ সহায়তা 2,500 কোটি টাকার অর্থ সহায়তা দিয়ে যাতে কোনো আনরেস্ট তৈরি না হয়। কিন্তু কতক্ষণ, কিভাবে সম্ভব? আপনার যে কি বলে রাজস্ব আয়ের যে লক্ষ্য, সেখানটাতে ইতিমধ্যে 1 লাখ কোটি টাকার প্রায় ঘাটতির অবস্থা তৈরি হয়েছে। অতএব এই যে সমস্যাগুলো কিন্তু দিন দিন প্রকট হচ্ছে, এই প্রকট অবস্থার মধ্যে দিয়েও আপনি যদি যে যেখানে যেভাবে কাজ করতে পারে তাকে কাজের সুযোগ করে দিতে পারেন, কাজ দেখিয়ে দিতে পারেন, পথ দেখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ওভারকাম করা কোনো কঠিন হবে না। আমরা যে কোনো পরিস্থিতি হয়তো মোকাবেলা করতে পারবো যদি সম্মিলিতভাবে, কিন্তু শত্রুর সাথে কিন্তু সম্মিলন ঘটানো যাবে না। নিশ্চয়ই। সুলতান মাহমুদ, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। ডেলেজ খান, অসংখ্য ধন্যবাদ। অন্যদিন নিশ্চয়ই আপনার বিশ্লেষণ শুনবার প্রত্যাশা থাকবে। দর্শক, দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে, আজ আমরা যুদ্ধ, পররাষ্ট্রনীতি, আগামী সংকট নিয়ে আলোচনা করছিলাম। বিশ্বে শান্তি ফিরে আসুক, যুদ্ধগুলো থেমে যাক এবং বাংলাদেশ এরই মধ্যে দিয়ে নতুন সরকার, গণতান্ত্রিক সরকার এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। শুভরাত্রি।